নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব ও কথা বলবো বলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের টিএসএমসির একজন বিশেষ অতিথি। তো সুমন আচার্য স্যার, ওনার সাথে আজকে পরিচয় করে নেব এবং আইটি বিষয়ক সম্পর্কে বিশেষ তথ্য আমরা ওনার কাছ থেকে জেনে নেব। তো পরিচয় করে নেব স্যারের সাথে। নমস্কার স্যার। নমস্কার। তো প্রথমেই আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। তো পজিটিভ বার্তা সম্বন্ধে আপনি কি বলবেন আমাদের আজকের এই প্ল্যাটফর্মে এসে? পজিটিভ বার্তা আমাদের যে মলয় স্যারের একটা ভাবনা বা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, কারণ আমাদের এখনকার দিনের যে ছেলেমেয়েরা ছোট থেকে বড় সবাই নেগেটিভিটির দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে আমাদের যে স্যারের যে উদ্যোগ বা যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এটার মাধ্যমে যদি ছেলে মেয়েদেরকে এই পজিটিভ দিকে এগিয়ে যায় বা এই পজিটিভটাকে দেখায়, মোবাইলের মাধ্যমে হোক বা টিভির মাধ্যমে হোক, তাহলে আমার এই ছেলে মেয়েদের যেই মাথার মধ্যে যে একটা নেগেটিভিটি বা তারা দেখে শিখছে ওইটা সরে যাবে বা চলে যাবে। ঠিক। তো আমি বলবো যে ছেলে মেয়েদের, ছোটো ছেলে মেয়েদেরকে এখন আমাদের যে মলয় স্যারের যেই প্ল্যাটফর্ম, যেই ভিডিওগুলি হয় এগুলি দেখার জন্য প্রত্যেক প্যারেন্টসদেরকে বলবো যে এই ভিডিওগুলি দেখার জন্য ছাত্রদেরকে বা ঘরের বাচ্চাদেরকে দেখানোর জন্য। ঠিক। তো তাহলে আমরা কি করব যে আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ গড়ে তুলে দিতে পারবো ওদের হাতে, এবং তারা বুঝতে পারবে যে আমাদের পৃথিবীটা কত সুন্দর। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে জেনে নেব যে আপনার যে জার্নিটা, ছোট থেকে যে বড় হওয়ার জার্নিটা একটু জেনে নেব আপনার কাছ থেকে। আমার নাম সুমন আচার্য, আমার বাড়ি মধুবন কাঁঠালতলি। তো আমার ছোট থেকে বড় হওয়া যে জার্নিটা বা ক্লাস 1 থেকে যে 12 পর্যন্ত গ্র্যাজুয়েশন পুরোটাই করেছি আমি মধুবন কাঁঠালতলি হাই সেকেন্ডারি স্কুল থেকে। মাধ্যমিক পাস করেছি এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি। আর আমি গ্র্যাজুয়েশন করেছি রামঠাকুর কলেজ থেকে। তো এতটুকুই। বাহ, ধন্যবাদ স্যার। তো আপনি তো বর্তমানে আইটি সেক্টরে রয়েছেন। তো আইটি সেক্টরের কাজটা মূলত কি হয়ে থাকে, এটা যদি একটু বলতেন। আইটি সেক্টরে অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা হয় এটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এই রানীখামার যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা, আগে ওই জায়গাটা কেউ চিনতো না, জানতো না। এটা পুরো জঙ্গল বা রাবার গাছে পরিপূর্ণ ছিল। তো বিগত 1 বছর 1.5 বছর ধরে আমাদের স্যার এখানে কলেজটা খুলেছেন। তো এখন অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে, যে এদিকে মানুষ যাতায়াত করছে বা এদিকে চলাফেরা করছে, আগে কেউই যেত না। তো এখানে যে পরিবেশটা, এখানে আমি শুনেছি যে পুরো সবুজ গাছপালার মধ্যে মানে একদম যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজটি অবস্থিত, এবং এখানে যে ফুল এবং ফলের সবজির ক্ষেত রয়েছে। তো এখানে যে সবজি চাষ হয় সেই সবজি দিয়েই মানে ওখানে যারা হোস্টেলাররা আছেন বা ওখানে স্টাফরা আছে, ওখানে খাওয়াটাও মানে রান্না ওটা দিয়েই হয় মূলত ওটা। তো এরপরে জানতে চাইবো আপনার কাছে, ওখানে তো ওপিডি পরিষেবাও চালু আছে, সেই ওপিডি পরিষেবাটা কতটুকু জানেন একটু যদি আমাদেরকে তুলে ধরতেন দর্শকদের সামনে। 1 আগস্ট থেকে আমাদের ওপিডি পরিষেবা চালু হয়েছে। মাত্র 10 টাকার বিনিময়ে আমাদের এখানে ওপিডি পরিষেবা দেওয়া হচ্ছে, এবং ওষুধ এবং নানা পরীক্ষা নিরীক্ষার উপরও বিশেষ ছাড় রয়েছে। আপনারা আসতে পারেন, যারা এখনও আসেননি আপনারা এসে ভিজিট করে যান এবং ডাক্তার দেখিয়ে যান। আমাদের এখানে অনেক স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন। এবং পরীক্ষা নিরীক্ষার উপর বা ওষুধের ছাড় রয়েছে, বিশেষ ছাড় রয়েছে। এবং যোগাযোগ কিভাবে করবে তারা, যারা জানে না যে ডাক্তারবাবুদের সঙ্গে বা কিভাবে যোগাযোগ করবে, কোন দিন কোন ডাক্তার বসেন? আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটা ওয়েবসাইট আছে, ওইখানে প্রত্যেক দিন ডেইলি বেসিস একটা ওপিডি শিডিউল করা হয়, যেখানে প্রত্যেক ডাক্তারবাবুরা কি কি বারে কি বিশেষজ্ঞ ডাক্তার বসবে ওইখানে উল্লেখিত থাকে। ওই ওয়েবসাইটটা যদি ভিজিট করতে পারেন, ভিজিট করে আপনারা আসতে পারেন। হয়তো আমাদের এখানে হেল্পলাইন নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। ঠিক, একদম ঠিক। তো এরপরে জানতে চাইবো স্যার, আপনি তো আইটি বিভাগে আছেন, তো কিভাবে এই অনুপ্রেরণা পেলেন যে না আমি আইটি বিভাগেই আসবো, বা অন্য কিছুতে কেন গেলেন না, অন্য পেশায় কেন গেলেন না? অ্যাকচুয়ালি আমার এই আইটি সেক্টরে আসার মধ্যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে, অ্যাকচুয়ালি আমি আগে থেকে কম্পিউটারে কিছু নলেজ ছিল, কিছু বলতে কম্পিউটারে আমি ডিসিএ করেছিলাম, ডিপ্লোমা করেছিলাম। তো ওইখান থেকে আমার কম্পিউটারের নলেজ ছিল, হার্ডওয়্যার এবং সফটওয়্যারে আমি কাজ করেছিলাম। তো ওইখান থেকে আমার নলেজ ছিল। তো তখন শুনেছিলাম যে আমাদের কলেজ যখন শুরু হয়েছিল তখন শুনেছিলাম যে সিসিটিভি এবং
আইটি সেক্টরে নাকি এখানে ট্রেনিং করানো হয়। আচ্ছা আর তখন গেলাম, গিয়ে দেখলাম তো কয়েকদিন ওইখানে দেখলাম, কাজ করলাম। তো তখন আমাদেরকে সিলেক্ট করেছে, আর আমরা 4 জন সিলেক্ট হয়েছিলাম। তো ওইখানে তারপর থেকে এই লাইনের সাথে যুক্ত। তো ওখানে কাজটা মূলত আপনারা কি করে থাকেন? ওইখানে আমরা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সিসিটিভি ইনস্টলিং, এটা পুরোটা দেখছি ওইটার কাজ। আচ্ছা, মানে কিভাবে কোথায় কোথায় এখানে, মানে মেনলি এই যে সিসিটিভি বলছে, যে সিসিটিভির মূলত কাজগুলো কি, মূল কাজ কি হয়ে থাকে, যদি একটু ডিটেলসে আমাদেরকে বলতেন, বা এটার উপকারিতা কি? সিসিটিভির মূল কারণ বা এটার মূল কাজ হচ্ছে যে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করা, যে আমাদেরকে সুরক্ষিত রাখবে, ওই সাইডটা দেখাশোনা করে। সিসিটিভি আমি বলবো যে এখনকার দিনে সিসিটিভির প্রয়োজন অনেকটাই বেশি। হ্যাঁ, অনেকটাই বেশি, কারণ অনেক দুর্ঘটনা হচ্ছে, যে যেমন রাস্তাঘাটেও সিসিটিভি লাগানো থাকে। যদি এই সিসিটিভি না লাগানো থাকতো তাহলে আমরা এই যে দুর্ঘটনাটি হচ্ছে ওইগুলো আমরা দেখতে পারতাম না বা ধরতে পারতাম না, লক্ষ্য করতে পারতাম না। বা দুর্নীতি যেগুলো হচ্ছে অনেক পথে ঘাটে, সেগুলো আমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে বন্দী হচ্ছে, ওইটা ধরতে পারতাম না। ওই জন্য বলি যে সিসিটিভি অত্যন্ত প্রয়োজনীয়, অফিসিয়াল ক্ষেত্রে হোক, বাড়ি ঘরে হোক, রাস্তাঘাটে হোক, অত্যন্ত ভাবে প্রয়োজনীয়। ঠিক, এখন আমরা দেখি বাড়ি ঘরের মধ্যেও মানুষ একদম মানে একদম মাস্ট মানে লাগাই সিসিটিভি ক্যামেরা। এবং আমরা দেখি যে যারা আমরা গার্জিয়ানরা রয়েছি, অনেক সময় বাচ্চাকে ঘরে রেখে বা কোনো গাইডের ওপর রেখে আমরা ঘরের বাইরে যেতে লাগে, তখন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা সেইখানে যেখানেই যাই না কেন, আমরা সেখান থেকে দেখতে পারি যে আমার ঘরটা সুরক্ষিত আছে কিনা। আপনি ধরুন, আমি আজকে একটা ক্যামেরা লাগিয়েছি আমার বাড়িতে, আমি যদি বাড়ি থেকে চলেও যাই, আমি যদি এখন দিল্লি যাই বা কলকাতা যাই বা যেখানেই যাই, আমার দেশের বাইরে যাই, বিদেশে যাই, যেখানেই যাই, আমি ওইখান থেকে এটা অ্যাক্সেস করতে পারবো বা দেখতে পারবো। ঠিক, মোবাইলের মাধ্যমে আমি দেখতে পারবো, এটার ফুটেজটা দেখতে পারবো। বা ধরুন আজকে আমার কোনো একটা ঘটনা হয়েছে আমার বাড়িতে, সিসিটিভি লাগানো আছে, তো ওইটা আমি 1 মাস পরেও দেখতে পারবো বা 1 বছর পরেও দেখতে পারবো। হ্যাঁ, অনেক সময় কি হয় যে 1 মাস পরে ডিলিট হয়ে যায়, ফুটেজটা ডিলিট হয়ে যায়। এটারও একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা যে এনভিআর বা ডিভিআর ইউজ করি ক্যামেরা, যে ফুটেজটা স্টোর হওয়ার জন্য। তো বেসিক্যালি ওইটা যদি আমি 2 TB হার্ড ডিস্ক ইউজ করি এই এনভিআর মধ্যে বা ডিভিআর মধ্যে, তাহলে এটা 1 মাস বা 2 মাস স্টোরেজ থাকবে, তারপর ওইটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমি এটা 6 TB হার্ড ডিস্ক লাগিয়ে এনভিআরটা তৈরি করি, তাহলে ওইটা 1 বছর থাকবে। ওই স্টোরেজটা 1 বছর ডিলিট হয়ে গেল, সেটা আমি আর ফিরে পাবো না, ফিরে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। যদি আমি 6 TB হার্ড ডিস্ক লাগিয়ে ওইটাকে তৈরি করি, ইনস্টল করি, তাহলে ওইটা 1 বছর থাকবে। আচ্ছা, ঠিক, ওটা হচ্ছে আমাদের ঠিক। ধন্যবাদ স্যারকে। স্যার, এরপরে জানতে চাইবো যে আপনি আইটি সেক্টরে কোন ফিল্ডের মধ্যে রয়েছেন? আমি এখন আছি আইটি সেক্টরে, আমি ইনচার্জের পদে আছি। আমি এখন দেখাশোনা করছি যত স্টক আছে বা যা কিছু লাগবে এসব দেখাশোনা করছি, আর নেটওয়ার্কিংটা দেখছি। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো এরপরে জানতে চাইবো, গ্রামীণ বা ছোট শহরের ক্ষেত্রে মেয়েরা যারা এই মানে সেক্টরে আসতে চায়, তারা কিভাবে আসবে? কিভাবে আসবে বলতে, ওরা আইটিআই এর যে কম্পিউটার এবং সফটওয়্যারের যে কোর্স আছে ওইটা করতে পারে, ওইটা করে আসতে পারে। নয়তো ইঞ্জিনিয়ারিং, আইটি নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে হবে, ওই থেকেই আসতে হবে। আচ্ছা, কোনো মার্কস, মাধ্যমিক পড়া, উচ্চ মাধ্যমিক পড়ার পরে এরকম কোনো কি আছে কি, বা মার্কস লাগবে? হ্যাঁ, মার্কস তো লাগবে, 60% এর উপর লাগবে। যদি আমি আইটিআই করে, আইটিআই যদি কম্পিউটার এবং সফটওয়্যারের ক্ষেত্রে যদি করে, তাহলে তার 70% অ্যাবাভ মার্কস লাগবে মাধ্যমিকে। মানে কোন পরীক্ষার পরে আমরা এটাতে আসতে পারি? হ্যাঁ, আইটিআই করলে তো মাধ্যমিকের পর থেকে ও জয়েন করতে, আমি এই লাইনে যেতে পারি, তখন এটা আলাদাভাবে আমাকে তখন পড়তে লাগবে, এবং মাধ্যমিকে 70% আমাকে থাকতে লাগবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো স্যার, এরপর আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের বাইরে আইটি স্কিল কিভাবে অর্জন করা যায়? বিশ্ববিদ্যালয়ের বাইরে বা কলেজের বাইরে থেকে যদি আমরা আইটি স্কিল আমরা অর্জন করতে যাই, তাহলে অনলাইনের বিভিন্ন কোর্সের মাধ্যমে বা সার্টিফিকেশন এবং ব্যক্তিগত প্রজেক্টের মাধ্যমে আইটি দক্ষতা অর্জন করতে পারি। বা এছাড়াও আইটি বিষয়ক বিভিন্ন কমিউনিটিতে যোগ দিয়ে বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা ওইটা আইটি স্কিল অর্জন করতে পারি। বা বিভিন্ন ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে এর মাধ্যমে আমরা আইটি স্কিলগুলি অর্জন করতে পারি। যেমন স্কিল টেস্ট আছে বা স্কিল ল্যাব আছে, ওইখান থেকেও আমরা আইটির স্কিলগুলি অর্জন করতে পারি। বা ইউটিউবের অনেক চ্যানেল আছে, ওইখান থেকে আমরা অর্জন করতে পারি।
ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাদের কলেজ কিছুদিন আগে স্বীকৃতি পেয়েছে এবং তারপরে এশিয়া বুক অফ রেকর্ডসে তার 2 মাস পরেই পেয়ে এলো। তো এইটা মানে কি কারণে যদি একটু আমাদেরকে ডিটেলসে একটু জানাতেন, বা কিভাবে ওখানে সেলিব্রেট করা হয়েছে, এই ডিটেলসগুলো আপনি তো ওখানে অবস্থিত থাকেন, তো এটা যদি একটু জানান আমাদেরকে। অ্যাকচুয়ালি আমাদের তো এই 2024-25 শিক্ষাবর্ষে আমাদের 150 স্টুডেন্টের MBBS এর সিট ছিল। তো এখানে 150 স্টুডেন্টই অ্যাডমিশন হয়েছে, ইভেন 21টা স্টেট থেকে আমাদের এখানে অ্যাডমিশন হয়েছে। মূলত ওই কারণেই আমাদের এই যে অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়েছিল, আমরা স্বীকৃতি অর্জন করেছিলাম ওই কারণে। আচ্ছা আচ্ছা, স্যারের কাছে এরপরে জানতে চাইবো যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং পরে এশিয়া বুক অফ রেকর্ডস এবং সর্বোপরি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও নাম তুলেছে। এই যে জার্নিটার সম্বন্ধে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে যে 150টি স্টুডেন্টের অ্যাডমিশন হয়েছে, তো 21টা স্টেট থেকেই অ্যাডমিশন হয়েছে। তো ওই কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, প্লাস তারপর হয়েছে এশিয়া বুক অফ রেকর্ডসেও আমাদের স্বীকৃতি পেয়েছি। তো এখন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও আমাদের স্বীকৃতি পেয়েছি। তো এখন আমাদের 14ই জুন এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে দিল্লি প্রেস ক্লাবে আমাদের মলয়পীঠ স্যারকে সম্মানিত করবেন। এটা আমাদের খুবই একটা গর্বের বিষয়। একদমই তাই, ঠিক, ধন্যবাদ। তো এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে যে ত্রিপুরা শান্তিনিকেতন কলেজে যে অনুষ্ঠানগুলি হয়েছে সেগুলো নিয়ে যদি একটু আপনি কিছু বলেন। আমাদের কলেজে এই অ্যাওয়ার্ডগুলি দেওয়ার জন্য আমাদের কলেজে প্রোগ্রাম হয়েছিল। আমাদের ছোট ছোট শিল্পীরাও এখানে প্রেজেন্ট করেছে, এখানে নৃত্য করেছে এবং গান করেছে। তো এটার মাধ্যমে আমাদের স্যারকে সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন। ঠিক, একদমই তাই। এবং বলবো যে 21টি স্টেট থেকে যে MBBS স্টুডেন্টরা যারা এসেছিলেন তারা তাদের নিজেদের দেশকে সুন্দরভাবে তারা রিপ্রেজেন্ট করেছে, তুলে ধরেছে যে তাদের দেশের ভাষা বলুন, কালচারাল প্রোগ্রাম যেগুলো, একদম ঠিক, খুব সুন্দর। আমরা প্রোগ্রামটা আমিও সেখানে উপস্থিত ছিলাম, দেখতে পেরেছি, সেই সুযোগ আমি পেয়েছিলাম। তো ধন্যবাদ আপনাদেরকেও যে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য কলেজের মধ্যে। তো এরপরে জানতে চাইবো যে 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডক্টর মলয়পীঠ স্যার যে উদ্যোগটি নিয়েছেন যে 1 বছরে 1 কোটি গাছ লাগাবেন, এটার ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলবো যে আমাদের কলেজের মধ্যেও 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের কলেজে বৃক্ষরোপণ প্রোগ্রাম হয়েছিল। এখানে অনেক গাছ লাগানো হয়েছে স্টুডেন্টকে দিয়ে, প্লাস স্টাফরা অনেক গাছ লাগিয়েছে, প্রত্যেকে 5টা করে গাছ লাগিয়েছে, আমিও লাগিয়েছিলাম। তো স্যারের একটা উদ্যোগ নিয়েছিল ওই দিন যে এই 1 বছরের মধ্যে 1 কোটি গাছ লাগানো হবে, একটা উদ্যোগ নিয়েছিল স্যার। তো আমি বলবো যে পরিবেশের জন্য এবং আগামী প্রজন্মের জন্য যাতে তারা সুস্থ পরিবেশ একটা পায় এবং পৃথিবীটা কত সুন্দর তারা যাতে দেখতে পায়, এটা সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যই উনি করছেন। এবং কিভাবে করবেন সেটা কিন্তু মানে উনি, এটা কোনো ব্যাপার না, ভাবলে হয়তো অনেক বড় ব্যাপার, 1 কোটি গাছ কিভাবে লাগাবেন, কিন্তু করলে কিন্তু খুবই সোজা। তো শুধু আমরা এই গাছ লাগাবো না, এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছে এবং আমাদের প্রতিবেশী বলুন, আমাদের পরিচিতি বলুন, সকলকে আমরা বলবো যে সকলে আপনারা 5টি করে গাছ লাগান এবং পৃথিবীটাকে আমরা একটু সবুজ করে তুলতে পারি যাতে, এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ সবুজ পৃথিবী যাতে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য এগিয়ে যাওয়া। আপনারাও সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা এই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে। এবং আমাদের স্যারকে আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য জানাবো অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তার আগে বলবো যে আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার।